হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট কেমিস্ট্রি। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রায় ও মার্টিনের যে প্রশ্ন বিচিত্রার যে কোশ্চেনগুলো আছে সেইগুলো টপিক ওয়াইজ এবং পার্ট পার্ট আমি আজকে সম্পন্ন করাবো। মানে এটা আজকে প্রথম পার্ট, একদিনে তো সম্পন্ন হবে না, তো ধীরে ধীরে আমি করাতে থাকবো। অর্থাৎ আজকে থেকে তোমাদের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের কোশ্চেন মানে প্র্যাকটিস সেট গুলো করানো শুরু হলো। চলো আমরা দেখো এই কোশ্চেন অর্থাৎ টপিক 1 প্রথম দিকে যে মিথানুপাত, গুণানুপাত এইসব সূত্রগুলো যেখানে আছে, আণবিক ভর বা পারমাণবিক ভর যে সূত্রগুলো আছে সেই পোর্শন অর্থাৎ টপিক 1টা আমরা আজকে কমপ্লিট করব। এই টপিক 1 করতে গেলে আমাদেরকে কিছু প্রয়োজনীয় সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো একটা ছোট করে দেখে নেব। কি সূত্র? দেখো প্রয়োজনীয় সূত্র হচ্ছে, প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা নির্ণয় করব কিভাবে না, যদি কোনো দ্রবণে অর্থাৎ সলিউশন স্টেটে দ্রবণের আয়তন দেয়া থাকে এবং তার মোলারিটি বা গাঢ়ত্ব দেয়া থাকে, তাহলে মোল সংখ্যা n সমান m ইন্টু ভি, অর্থাৎ মোলারিটি ইন্টু গাঢ়ত্ব। ভালো করে পয়েন্টটা নোট করে রাখবে। আচ্ছা, ভিটা কোন এককে নেব না লিটার এককে নিতে হবে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় এটাকে সূত্র ঠিক বলা যায় না, কিন্তু যেটা মনে রাখতে হবে যে ডেসি নরমাল, তাহলে 1 ডেসি নরমাল সমান 10⁻⁻1 মোল, সরি ডেসি মোলার করব, ডেসি মোলার, 1 ডেসিমোলার সমান 10⁻⁻1 মোল, 1 সেন্টিমোলার সমান 10⁻⁻2 মোল এবং 1 মিলিমোল সমান 10⁻⁻3 মোল। খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে। তারপরে 3 নম্বর সূত্র কি দেখবো, বাষ্প ঘনত্ব। আমরা সবাই জানি বাষ্প ঘনত্ব ডি সমান, বাষ্প ঘনত্ব ডি সমান পারমাণবিক ভর বাই 2। তাহলে কোন একটা পরমাণুর বাষ্প ঘনত্ব ডি সমান পারমাণবিক ভর বাই 2, যদি অণু হয় অণুর বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। চলো থার্ড রুল কি দেখবো, ফোর্থ রুল, তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভর ইকুইভ্যালেন্ট ওয়েট সমান পারমাণবিক ভর বাই 2, সরি পারমাণবিক ভর, দেখো তুল্যাঙ্ক ভর ই সমান পারমাণবিক ভর এম বাই যোজ্যতা, যোজ্যতা ভ্যালেন্সি অর্থাৎ ভি। ওকে, এছাড়াও আরেকটা জিনিস দেখো এখানে লিখে দেওয়া দরকার, যে কোন যৌগের যখন তুল্যাঙ্ক নির্ণয় করব, বা আমি যদি সব থেকে ভালো দেখো, একটা এ আর বি দুজনে মিলে যৌগ উৎপন্ন করেছে, ধরলাম এক্স পরিমাণ এ লেগেছে আর ওয়াই পরিমাণ বি লেগেছে। এখন এক্স এর যোজ্যতা মানে সরি এ এর যোজ্যতা যদি এম হয় আর বি এর যোজ্যতা যদি এন হয়, তাহলে দেখো এ এর মোট যোজ্যতা সমান বি এর মোট যোজ্যতা। তাহলে দেখো এ এর মোট যোজ্যতা কি, এক্স ইন্টু এম, আর বি এর মোট যোজ্যতা হচ্ছে যে ওয়াই ইন্টু এন। তাহলে এই দুটো কিন্তু সমান হবে, এটা একটু ভালো করে মনে রাখবে। ওকে, চলো তারপরেরটা দেখি, ডুলং পেটির সূত্র। ডুলং পেটির কিসের সূত্র না পারমাণবিক তাপের সূত্র। ডুলং পেটি কি বলছে,
পারমাণবিক তাপ সমান পারমাণবিক তাপ সমান পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ। সমান 6.4। মানে কোন পরমাণুর পারমাণবিক তাপ সর্বদাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কত মান? 6.4। দু চারটে ব্যতিক্রম আছে, সেটা বাদে বোরন অ্যালুমিনিয়াম ব্যতিক্রম আছে, ঠিক আছে, সেটা বাদে দেখো পারমাণবিক তাপ সমান পারমাণবিক ভর গুণিত আপেক্ষিক তাপ ইন্টু ইকুয়াল টু 6.4। তাহলে পারমাণবিক তাপের মান সবসময় 6.4 হবে। আর পারমাণবিক তাপ সমান কি? পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ। চলো আমরা সব সূত্রগুলো দেখে নিলাম, তোমরা খাতায় নোট করে নেবে। এছাড়া যে ছোট ছোট সূত্র আছে সেগুলো আমরা মাধ্যমিক লেভেলে কাজে লাগিয়ে এসেছি। এখন কোশ্চেন 1 দেখো, বলছে 100 ml 0.02 মোলার H2SO4 দ্রবণে উপস্থিত H2SO4 এর অণুর সংখ্যা। দেখো এইসব অঙ্কগুলো করতে গেলে প্রথম কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। কোশ্চেন ভালো করে পড়লেই তবে পারফেক্ট অ্যান্সার করতে পারবে, নাহলে অনেক সময় ভুল হয়ে যাবে তাড়াহুড়ো করতে গিয়ে। 100 ml 0.02 মোলার H2SO4 এর দ্রবণে উপস্থিত H2SO4 এর অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা আমাদের দ্রবণের কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, ভি দেওয়া আছে কত? 100 ml। 100 ml কে যদি লিটারে কনভার্ট করি কত হবে? 0.1 লিটার। গাঢ়ত্ব বা মোলারিটি কত দেওয়া আছে? m সমান 0.02 মোলার। তাহলে আমরা প্রথম সূত্র দেখি, H2SO4 এর মোল সংখ্যা m সমান কি বলেছিলাম? m ইন্টু ভি সমান m এর মান কত গো? 0.02 ইন্টু ভি এর মান 0.1 লিটার। ওকে, তাহলে তাই যদি হয় গুণ করলে হবে 0.002 মোল। তাহলে এক মোলে অণুর সংখ্যা কত থাকে? যে কোনো পদার্থের এক মোলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 0.002 মোলে অণুর সংখ্যা বেরোবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.002। তাহলে 0.002 বললে দশমিক তুলে দিয়ে আমি নিচে হাজার বসালাম, তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 440.12 ইন্টু, দেখো এখানে হাজার মানে কত? 10⁻³ আর ওপরে 10⁻23, কাটাকাটি করলে থাকছে 10⁻20। দেখো তো মোল অণুর সংখ্যা 12.044 ডিভাইডেড বাই 12.044 ইন্টু 10⁻20। দেখো 12.044 ইন্টু 10⁻20 সংখ্যক অণু আছে। তাহলে অপশন ডিটা কারেক্ট আনসার। চলো আমরা দেখে নিই, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন 2, কোশ্চেন 2 তে দেখো ইনসুলিনের 3.4% অণু আছে, ইনসুলিনের সর্বনিম্ন আণবিক ভর কত? 3% অণু আছে, সালফার অণু আছে, সর্বনিম্ন আণবিক ভর বলেছে, সর্বনিম্ন আণবিক ভর বলেছে। আচ্ছা সর্বনিম্ন আণবিক ভর বলতে গেলে ধরো একটা ইনসুলিন অণু, ইনসুলিন অণুতে সর্বনিম্ন ভর তখনই হবে যখন একটি মাত্র সালফার থাকবে, সর্বোচ্চ অনেক হতে পারে, একের অধিক সালফার থাকতে পারে। তাহলে ইনসুলিনে সর্বনিম্ন
আণবিক ভর সমান ভর মানে সেখানে একটি সালফার অণু আছে। সালফার অণু আছে, দেখো একের অধিকও থাকতে পারত, কিন্তু সেখানে আণবিক ওজনটা সর্বোচ্চ হয়ে যেত বা সর্বনিম্ন হতো না। তাহলে সর্বনিম্ন করতে গেলে আমাকে সালফারটাকে একটা আছে ধরে নিতে হবে। তাহলে সালফারের আণবিক ওজন কত? 32 গ্রাম। আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। তাহলে আমি কি বলতে পারি যে 3.4% সালফার সমান 32 গ্রাম। এবার যৌগটা কত আছে গো? যৌগটা তো টোটাল 100%, তার মধ্যে আছে 3.4% হচ্ছে সালফার। তাহলে দেখো 3.4% যদি 32 গ্রাম হয়, তাহলে 1% হবে 3/2/3.4, আর 100% হবে 3/2/3.4 ইন্টু 100। এটা যদি করো দেখবে এটা 940-এর কাছাকাছি আসবে। তোমরা এটাকে করে নেবে। 32/34 করলে 16/17, তাহলে 16কে 17 দিয়ে ভাগ করবে, পাশে করে নেবে। 16-17 দিয়ে ভাগ করলে দেখবে 0.9 খাবে, এইভাবে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 0.940 এরকম আসবে, 0.940 আসবে। তুমি 100 দিয়ে গুণ করলে ঠিক আছে, এখানে একটা দশমিক এক হবে, তো 100 দিয়ে গুণ নয়, অ্যাকচুয়ালি 0.940 ইন্টু 1000 দিয়ে গুণ করলে দেখো তোমার 940-এর মতো অ্যান্সার আসবে। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবে ভিডিওটা পজ করে। চলো অ্যান্সারটা দেখে নি, অপশন এ। এইবার দেখো 3-এর কোশ্চেনটা বলেছে 1 মিলিমোল মিথেনে ইলেকট্রন সংখ্যা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 মিলিমোল মিথেনে কিসের সংখ্যা বলেছে? মিথেন অণুর সংখ্যা বলেছে কি না, ইলেকট্রনের সংখ্যা বলেছে। তাহলে বলো 1 মিলিমোল সমান 10⁻³ মোল, তো এটা আমরা জানি। আচ্ছা তার আগে করো CH4 এর একটি অণুতে ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা কার্বনে কটা ইলেকট্রন থাকে? কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6, অর্থাৎ প্রোটনও 6 ইলেকট্রনও 6। হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, অর্থাৎ প্রোটনও 1 ইলেকট্রন 1, চারটের জন্য 4। তাহলে টোটাল হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে টোটাল যদি 10 ইলেকট্রন হয়, আগে দেখে নিই মিথেন কত আছে, তাকে 10 দিয়ে গুণ করলে মোট ইলেকট্রন পেয়ে যাব। তাহলে মিথেনের মোল সংখ্যা বেরোচ্ছে 10⁻³ মোল। অতএব মিথেন অণুর সংখ্যা, দেখো এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই হবে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 6.02 ইন্টু 10⁻23, এখানে 3, এখান থেকে 3 কাটলে 6. দরকার নেই, 022 ইন্টু 10⁻20 চলে আসবে। কারণ কি এখানে -3 আছে, এটা নিচে নামলে 3 হবে, 3 আর 3 মানে 23 থেকে 3 বাদ দিলে 20 পড়ে থাকবে। এটা কি হলো? মিথেন অণুর সংখ্যা। অতএব ইলেকট্রনের সংখ্যা 6.022 ইন্টু 10⁻20 ইন্টু 10 করলে হচ্ছে 6.022 ইন্টু 10⁻, এখানে পাওয়ার 1 আছে, যোগ করে দিলে 21। দেখো অনেকেই এই জায়গাটাই করে চলে আসবে, কিন্তু এখানে মিথেন অণুর সংখ্যা বলেছে, আমাদের চেয়েছে ইলেকট্রন, অর্থাৎ 21 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চট করে দেখে নেবে।
দেখো অ্যান্সার সি হচ্ছে যে সঠিক। কোশ্চেন নাম্বার 4 দেখো, নিম্নের কোনটির ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন পরীক্ষাতে থাকবেই। অনুর সংখ্যা, আমি অনুর সংখ্যা বার করতে গেলে আগে মোল সংখ্যা বার করে নেবো। মোল সংখ্যা যার বেশি হবে তাতে অনুর সংখ্যা বেশি থাকবে, কারণ এক মোলে থাকে 6 অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। অপশন এ তে দেখো, অপশন এ তে 88 গ্রাম CO2। আচ্ছা, CO2 এর আণবিক ওজন কত? 44 গ্রাম। অতএব 88 অর্থাৎ মোল সংখ্যা কি করে বার করি? প্রদত্ত, আচ্ছা আগে দেখিয়ে নি, মোল সংখ্যা সমান প্রদত্ত ওজন বাই পারমাণবিক ওজন, অর্থাৎ W/M। তাহলে এখানে দেখো 44 গ্রাম, অর্থাৎ WM কত বেরিয়েছে? M সমান 44, M সমান বেরিয়েছে 44। তাহলে প্রদত্ত ওজন 88/44 করলে 2 মোল। তাহলে কার্বন ডাই অক্সাইড আছে 2 মোল। এইবার দেখো O3 এর আণবিক ওজন কত? 348 দিয়েছে কত? 48 গ্রাম। অতএব মোল সংখ্যা সমান 48/48 সমান 1 মোল। কারো কনফিউশন থাকা উচিত নয়, এটা বেরোলো 1 মোল। হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেনের আণবিক ওজন কত? 1 + 1 সমান 2। 2 যদি হয়, মোল সংখ্যা কত? প্রদত্ত ওজন কত দিয়েছে? 8/2 সমান 4 মোল। হাইড্রোজেন হলো 4 মোল। SO2 কত দিয়েছে? SO2 এর মলিকুলার হচ্ছে 64, সালফারের 32, অক্সিজেনের 16 দুগুণে 32, যোগ করলে 64। তাহলে মোল সংখ্যা কত বেরোচ্ছে? দিয়েছে তো 32 গ্রাম, প্রদত্ত 64, করলে হাফ মোল। এটা হচ্ছে যে হাফ মোল। মোল সংখ্যা কার বেশি? দেখো অপশন সি তে মোল সংখ্যা বেশি, তাই সর্বাধিক অনুর সংখ্যাও বেশি হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো দেখে নিই, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 5, বিবৃতিতে বলেছে এনটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস এবং 5.6 লিটার অক্সিজেন গ্যাস সম সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, এটা কোনোদিন সম্ভব গো? তোমরা পড়েছো কি সম উষ্ণতায়, সমচাপ, সম উষ্ণতায় সব আয়তন বা নির্দিষ্ট আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে এনটিপিতে একটা 22.4 লিটার নাইট্রোজেন দিয়েছে এবং এনটিপিতে 5.6 লিটার অক্সিজেন দিয়েছে। এই গ্যাসে সমসংখ্যক অণু থাকা বর্তমান, মানে সমসংখ্যক অণু বর্তমান, এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ 22.4 লিটার মানে 1 মোল, আর 5.6 লিটার মানে 5.6/22.4 করলে বেরোয় 1/4 মোল। তাহলে 1 মোলে যা থাকবে 1/4 মোলে তার 4 ভাগের 1 ভাগ থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা ভুল স্টেটমেন্ট। দ্বিতীয় রিজন বলছে উষ্ণতা ও চাপে নির্দিষ্ট শর্তে, উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে, অর্থাৎ সমচাপ সম উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। হ্যাঁ, এটা তো একদমই ঠিক বিবৃতি। ঠিক আছে, তাহলে দেখো এ তো ঠিক হচ্ছেই না, এ আর উভয় সঠিক হচ্ছে না। এ সঠিক, এ সঠিক হবেই না। এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। চলো কোশ্চেন নাম্বার 6, স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে মিলন ঘটিয়ে বিকল্পটি নির্ণয় করো। চলো দেখো স্তম্ভ 1 আর স্তম্ভ 2 দেখে নাও, এর মধ্যে মিলন ঘটাতে হবে। দেখো 16 গ্রাম মিথেন, 16 গ্রাম যদি মিথেন নিই
মিথেনের আণবিক ওজন হচ্ছে যে 16, দেখো কার্বনের 12, হাইড্রোজেনের 4, 16, তাহলে 16 গ্রাম মিথেন মানে 16/16 অর্থাৎ 1 মোল, n সমান 1 মোল। আচ্ছা দেখি 1 মোলে অণুর সংখ্যা কত থাকে, 6.022 × 10⁻23, অথবা 1 মোলের আয়তন কত হয়, 22.4 লিটার। এছাড়া আর কি ইনফরমেশন হতে পারে দেখো তো, এখানে কি আছে, এসটিপি তে আয়তন আছে 11.2 লিটার, না সম্ভব নয়। আর কি আছে দেখো, অপশন বি তে আছে 60.2 × 10⁻22, 60.2, এটাকে কি আমি লিখতে পারি না, 6.02 × 10⁻23 লিখতে পারি তো। 10টা এইখানে গুণ করে দিয়েছে বলে, মানে অ্যাকচুয়ালি 10 এখানে 10⁻23 থেকে একটা 10 গুণ করে দিলেই 60 হয়ে যাবে, অর্থাৎ এটা অপশন 1টা বি এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে আমি মুছে দিয়ে লিখছি, অপশন বি এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে বি কে আমি কেটে দিলাম। 1 গ্রাম হাইড্রোজেন, আচ্ছা 1 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর তো 2, তাহলে 1 গ্রাম মানে 1/2 অর্থাৎ হাফ মোল, n সমান হাফ মোল। তাহলে হাফ মোলের ওজন নিশ্চয়ই 28 হতে পারে না, 3 মোল হবে না, এসটিপি তে 11.2 লিটার, এখানে একটা লিটার দিতে হবে, এসটিপি তে 11.2 লিটার, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন এসটিপি তে, সরি হাফ মোল 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন এসটিপি তে 11.2 লিটার। তাহলে আমি কি করে দিলাম, এইটা ডি, অর্থাৎ এই অপশনটাও রিমুভ হয়ে গেল। 1 মোল N2, আচ্ছা এন এর আণবিক ওজন কত গো, 14, তাহলে N2 হলে কত হবে, 28 গ্রাম। দেখো তো 28 কোথাও ম্যাচ করছে, হ্যাঁ অপশন এ তে 28 আছে, অর্থাৎ এটাকে আমি করে দিলাম অপশন এ, কেটে দিলাম। আচ্ছা 0.5 মোল মানে কত, হাফ মোল তো। আচ্ছা বলতো সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজন কত, সালফারের 32, অক্সিজেনের 2 × 16 মানে 64, যেন মুখস্থ হয়ে যায়, এগুলো আপনার ক্যালকুলেট করতে হয়। তাহলে 64 যদি হয়, তাহলে হাফ মোলের হবে 64/2 সমান 32 গ্রাম। তাহলে দেখো 32 ওজন দেওয়া আছে তো ইতে, অপশন ইটা দেখো, অপশন ই। তাহলে বাকি পড়ে থাকলো কত, অপশন সি। দেখো 96 গ্রাম O2 মানে অক্সিজেনের যদি ওজন হয়, মানে আণবিক ওজন হয় 32, তাহলে 32 96/3 করলে 96/3 করলে কিন্তু, সরি 96/32 করলে 3ই আসে, অর্থাৎ 3 মোল। তার মানে আমি দেখতে পারি এটা। তাহলে 1 বি, 1 এ, 1 ডি, 1 বি, 1 বি, সি আর ডিটা ঠিক আছে, 2 ডি, 2 ডি, 2 ডি এটাও ঠিক আছে, 3 এ, 3 এ, এইখানে 3 সি, তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে অপশন সিটা সঠিক। ঠিক আছে, চলো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ভালো করে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে, এইভাবেই দেখো অপশন সিটা সঠিক। ওকে, চলো 25 ডিগ্রি উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 9 হলে 50 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের বাষ্প ঘনত্ব কি হবে? খুব সোজা কোশ্চেন, গ্যাসের বাষ্প ঘনত্ব বি সমান আণবিক ওজন বাই 2। এইটা যদি হয়, আণবিক ওজন কি উষ্ণতার উপর নির্ভর করে? এম উষ্ণতার ওপর নির্ভরশীল নয়। তাহলে না যদি হয়, তাহলে 25 ডিগ্রিতে যা বাষ্প ঘনত্ব হবে 50 ডিগ্রিতেও তাই বাষ্প ঘনত্ব হবে, কারণ কি উষ্ণতা পরিবর্তনে আণবিক ওজনের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে 9টাই অ্যান্সার হবে। তাহলে 7 দেখো, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। 8 দেখো, এম অফ এন ও অফ এন যৌগে
এম এর তুল্যাঙ্ক এক্স আর এম এর পারমাণবিক ভর হলো, আচ্ছা, এম এর তুল্যাঙ্ক এক্স হলে এম এর তুল্যাঙ্ক এক্স হলে এম এর পারমাণবিক ভর কত হবে? খুব ভালো কোশ্চেন। দেখো, আগে প্রথমে বলি যে আমি এম এর তুল্যাঙ্ক এক্স বলে দিয়েছে বা তুল্যাঙ্ক ভার, তাহলে এম এর তুল্যাঙ্ক ভার এক্স সমান আণবিক ভার বাই যোজ্যতা, হ্যাঁ কি না? এখন দেখো ই সমান কি না মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েটকে আমরা জেনারেলি এম দ্বারা, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, কিন্তু এই ক্ষেত্রে যৌগটা এম দেওয়া আছে বলে আমি ই ধরে নিলাম, ঠিক আছে? অতএব আণবিক ওজন বা পারমাণবিক ভর, আণবিক ভর সমান এক্স ইন্টু ভি। ব্যাস, এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আমরা যদি এইখান থেকে ভি এর মানটা বার করতে পারি বা যোজ্যতাটা বার করতে পারি, দিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আণবিক ভর পেয়ে যাব। এখন ভি এর মান বার করবো কি করে? দেখো, তোমাকে আমরা তোমাদেরকে যে সূত্রটা শিখালাম, এ যদি এক্স পরিমাণ আর বি যদি ওয়াই পরিমাণ যুক্ত হয়, এদের যোজ্যতা যদি এম আর এন হয়, তাহলে এদের মোট যোজ্যতা এক্স ইন্টু এম সমান ওয়াই ইন্টু এন। ওকে, দুটো ওয়াই ইন্টু এন, এটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে যোজ্যতা কত ধরেছি এম এর যোজ্যতা যদি ভি হয়, তাহলে দেখো এম এন ও সরি এম এন এম এম ও এন, ওপরে এর যোজ্যতা ভি আর অক্সিজেনের জানি -2। -2 তো বলতে যোজ্যতা অ্যাকচুয়ালি 2, যোজ্যতা 2, মাইনাসটা এখানে লাগবে না। তাহলে এই যদি হয়, তাহলে ভি ইন্টু এম সমান 2 ইন্টু এন লিখতে পারি তো, কারণ বলেছি দুজনের উভয়ের যোজ্যতা, মোট যোজ্যতা কিন্তু সর্বদাই সমান হবে। তাহলে ভি সমান কি বেরোচ্ছে গো? 2n বাই এম। 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এই ভি এর মানটা এখানে বসাচ্ছি, 1 নম্বরে বসাচ্ছি, ভি সমান, ভি বসিয়ে পাই। দেখো, আমি বোঝানোর জন্য ধীরে ধীরে বলছি। তাহলে ই সমান এম ইন্টু 2n, সরি এক্স ইন্টু 2n বাই এম, অর্থাৎ 2nx বাই এম। কি? পারমাণবিক ভর ই সমান 2nx বাই এম। দেখো তো অপশন, 2nx বাই এন না, 2mn বাই এক্স না, এক্স বাই এটা নয়, তাহলে অপশন বিটা কারেক্ট আনসার। ওকে, ভালো করে ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে তুলবে। কিছুই নয়, দুটো খালি স্টেপ আছে। একটা হচ্ছে যে পারমাণবিক তুল্যাঙ্ক ভর সমান পারমাণবিক ভর বাই ভি, তাহলে ভিটা কি যোজ্যতা ধরে নিয়েছি, তাহলে ভি সমান এক্স ভি। আর একটা হচ্ছে যে দুটো যৌগ একে অপরের সঙ্গে যুক্ত করেছে তাদের মোট তুল্যাঙ্ক সর্বদাই সমান হবে। তাহলে কত এখানে কত ছিল? যোজ্যতা কত ছিল? মোট যোজ্যতা সবসময় সমান হবে, ঠিক আছে? অর্থাৎ ভি ইন্টু এম 2 ইন্টু এন, ভি ইন্টু এম সমান 2 ইন্টু এন। ওকে, এখান থেকে ভি বসাবো, এই ভি এর মানটা এখানে পুট করবো, তাহলে চলে আসবে। চলো অপশন দেখো, অপশন বিটাই সঠিক বলছে। 9 কোশ্চেনটা বলছে নিম্নের যৌগ জোড়গুলির মধ্যে যেটি গুণানুপাত সূত্র মেনে চলে। দেখো, গুণানুপাত সূত্রে কি বলেছে? যখন দুটি ভিন্ন ভিন্ন দুটি যৌগ, যখন ভিন্ন ভিন্ন দুটি যৌগ
মানে দুটো ভিন্ন যৌগ এ আর বি নিয়েছি, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেটা ভিন্ন অনুপাতে। তার মানে বলছি A2B আর A2B2। দেখো এখানে হচ্ছে যে 2:1 অনুপাতে যুক্ত হয়েছে, এখানে 2:2 অর্থাৎ 1:1 অনুপাতে যুক্ত হয়েছে। তাহলে এদের যে অনুপাত, এই যে দুটো বি, দুটো যৌগে যে অপর একটা মৌল বি আছে, তাহলে এই বি এর অনুপাতটা সর্বদাই, মানে দুটো যৌগের যে পরিমাণ বি আছে তারা সবসময় সরল অনুপাতে যুক্ত হবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, H2O, এখানে বলতো একটা হাইড্রোজেনের জন্য 1 গ্রাম হাইড্রোজেন, তারপর 2 গ্রাম হাইড্রোজেনের জন্য যুক্ত হয়েছে 16 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তাহলে 1 গ্রামের জন্য 8। আবার একটা যৌগ দেখছি H2O2, এইখানে 1 গ্রাম হাইড্রোজেনের জন্য অক্সিজেন হয়েছে দুজনে মিলে 16। এখন এদের দুজনের রেশিও যদি করি 8:16 করি, তাহলে সেটা 1:2 একটা সরল অনুপাত হবে। তাহলে দেখো এই প্রশ্নের প্রথম সবথেকে সহজ চেনা উপায় হচ্ছে যে আমাদের দুটো ভিন্ন যৌগ থাকতে হবে এবং তারাই একে অপরের সঙ্গে বিভিন্ন রেশিওতে যুক্ত হবে। তাহলে প্রথমে দেখি সালফার ডাইঅক্সাইডের দুটো যৌগ, সালফার অক্সিজেন এবং রেশিওটাও আলাদা। এইখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, তাহলে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তিনটে যৌগ, তাহলে একদম ক্যান্সেল করে দেবো, গুণানুপাত সূত্র হবে না। এখানে হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনটে যৌগ, ক্যান্সেল করে দেবো, গুণানুপাত হবে না। এখানেও ম্যাঙ্গানিজ সালফার অক্সিজেন, এটাও হবে না, তাহলে এইটা হবে। তাহলে দেখো যদি চেক করতে চাও তাহলে SO2 এর জন্য সালফারের 32 গ্রামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে 32 গ্রাম, দেখো তাহলে 1 গ্রামের জন্য যুক্ত হয়েছে কত, 1 গ্রাম অক্সিজেন। আবার SO3 তে যাও, সালফারের 32 গ্রামের জন্য অক্সিজেন যুক্ত হয়েছে 48 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য কত যুক্ত হয়েছে, 48/32, যদি কাটাকাটি করি 3/2 গ্রাম। তাহলে এদের রেশিও দেখো 1:3/2 করলে আসছে দেখো 2:3, এটা একটা সরল অনুপাত, ঠিক আছে। অর্থাৎ এই যে এটা অপশন, এটা গুণানুপাত সূত্র ফলো করছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা একটু দেখে নেবে, চলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অণুর সংখ্যা সর্বাধিক নির্ণয় করতে গেলে যাদের মোল সংখ্যা সর্বাধিক হবে তাদের অণুর সংখ্যা সর্বাধিক হবে। তাহলে দেখো 1.6 গ্রাম CH4, আচ্ছা CH4 এর আণবিক ওজন কত, CH4 এর আণবিক ওজন হচ্ছে 16 গ্রাম আণবিক ওজন, তাহলে মোল সংখ্যা কত, প্রদত্ত গ্রাম বাই 16, দ্যাট মিনস 0.1 মোল। আচ্ছা 32 AMU2, আচ্ছা 32 বা 32 AMU একটা অক্সিজেনের ওজনকে বোঝাচ্ছে, একটা অক্সিজেন অণুর ওজন, তার মানে এখানে অক্সিজেন অণুর সংখ্যা হচ্ছে যে 1, এইটা মোল সংখ্যা পেয়েছি। আচ্ছা 22.4 ml, 22.4 ml মানে লিটারে কনভার্ট করলে কত হবে, 0.0224। এবার একে যদি মোলে কনভার্ট করো তাহলে 22.4 দিয়ে ভাগ করব, অর্থাৎ নিচে 4টে শূন্য আসবে, এটা কেটে যাবে, উপরে একটা শূন্য যাবে, তার মানে 1/1000, দ্যাট মিনস 0.001 মোল। মোল সংখ্যা কমে গেছে। হাইড্রোজেন 1 গ্রাম মানে কত মোল হচ্ছে গো, H2 এর আণবিক ওজন হচ্ছে 2, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা N বেরোচ্ছে 1/2, দ্যাট মিনস হাফ মোল। তাহলে সব থেকে বেশি মোল কার,
এখানে হাফ মোল, এখানে 0.01, এখানে 0.1, সব থেকে বেশি এর, তাহলে সর্বাধিক অণুর সংখ্যা থাকবে 1 গ্রাম হাইড্রোজেনে। ওকে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 11তে যাই। নিম্নের কোনটিতে সর্বাপেক্ষা কম অণু থাকবে? দেখো এরকম কোশ্চেন বহু আসছে। কম অণু কাদের হবে? যাদের মোল সংখ্যা কম হবে তাদের অণুর সংখ্যাও কম হবে। তাহলে মোল সংখ্যা কাদের কম দেখে নিই। প্রথমে দেখি SO2, অপশন এটা দেখছি কত, 11.12 লিটার, আর STP তে কত হবে, 22.4 লিটার সমান 1 মোল। অর্থাৎ এটাকে যদি আমি করি, উপরে 10 নিলাম, নিচে 100 নিলাম, তাহলে এটা কেটে যাচ্ছে, কত হচ্ছে 2, দ্যাট মিনস 1/200 মোল। 1/200 মোল, এটা হচ্ছে 1/200 মোল, ঠিক আছে, বা 0.005 মোল, ঠিক আছে, 0.05 মোল, সরি 0.005 মোল, ঠিক আছে। এইবার দেখো অপশন বি তে দেখো 1 মোল SO2, 1 মোল SO2 মানে তো প্রচুর অণু, 6.022 ইন্টু 10⁻23, তাহলে ওটা কোনো ধর্তব্যের মধ্যে আসছে না, কারণ আমাদের কম সংখ্যক অণু বার করতে হবে। অপশন সিটা দেখো 32 গ্রাম SO2 মানেই তো হাফ মোল SO2, এর হচ্ছে হাফ মোল। এইবার দেখতে হবে, তাহলে এগুলো অনেক বড় বড় সংখ্যা, হাফ মোল, 1 মোল, তার থেকে সব থেকে ছোট সংখ্যাকে 0.005 মোল। এখন দেখে নি 0.005 মোলে অণুর সংখ্যা কত হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব, তার মানে 5 into 6.002 divided by 1000 into 10⁻23, তাহলে এখানে 10⁻3, ওখানে 10⁻23, তাই যদি হয় 5 দুগুণে 10 এর 0.6.022, তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 দুগুণে 10 এর 11, 1 হাতে 1.30 ইন্টু 10⁻20, তাহলে দশমিককে যদি এইদিকে নিয়ে আসি, 3.011 ইন্টু 10⁻21, কেন 21? 10 দিয়ে ভাগ করেছি আর উপরে 10 দিয়ে গুণ করে দিয়েছি, অর্থাৎ 20 আর একটা 10 গুণ করলে 1 আসছে, তার মানে এর পাওয়ার আসছে তখন 10⁻21, আর এখানে কত আসছে 10⁻23 আসছে। তাহলে কোনটা বড়? এটা বড়। তাহলে অণুর সংখ্যা সব থেকে কম হচ্ছে যে অপশন এ, ঠিক আছে, সব থেকে কম অণুর সংখ্যা হচ্ছে অপশন এ। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12 চলো। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? 4 গ্রাম কস্টিক সোডায় যে সংখ্যক সোডিয়াম আয়ন থাকে, খুব ভালো করে পড়বে কোশ্চেনটা, সব সময় ভালো করে পড়বে। সোডিয়াম আয়ন বর্তমান নিম্নের কোনটিতে তার সমসংখ্যক, অ্যাকচুয়ালি এখানে সোডিয়াম আয়ন আছে, খুব ভালো করে কোশ্চেন পড়বে। 4 গ্রাম কস্টিক সোডা মানে NaOH, যত পরিমাণ সোডিয়াম প্লাস আয়ন আছে নিচের কোনটিতে তত পরিমাণ আয়ন আছে। এখন প্রশ্ন দেখো, আমি আগে সবার মোল সংখ্যা বার করে নেব। বলো 4 গ্রাম NaOH মোল সংখ্যা কত? সোডিয়াম কার্বনেটের প্রদত্ত ওজন 4, আর আণবিক ওজন বা মলিকুলার ওয়েট 40, তার মানে 1/10 সমান 0.1 মোল। তাহলে 0.1 মোলের সোডিয়াম আয়নের সংখ্যা, দেখো NaOH কে ভাঙলে কি হবে? সোডিয়াম আয়ন কটা তৈরি হবে? একটা Na প্লাস আর একটা OH মাইনাস, আমি একটা মাঝে না দিলেও হবে,
ঠিক আছে, তাহলে এত মোলে অ্যাভোগাড্রো সংখ্যা আমি এনে দিয়ে গুণ করে যাচ্ছি, আর সংখ্যাটা গুণ করছি না, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে পাবো সোডিয়াম অণুর সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে অপশন এ তে দেখবো এর মোল সংখ্যা কত আছে। দেখো সোডিয়াম কার্বনেট এর আণবিক ওজন হচ্ছে যে 106 গ্রাম, অতএব মোল সংখ্যা দেখো তোমরা করে নেবে, সোডিয়ামের 23, কার্বনের 12, অক্সিজেনের 16, এবার 2 3 আছে, এগুলো গুণ করে নেবে। তাহলে মোল সংখ্যা কত বেরোচ্ছে, 10.6 ডিভাইডেড বাই 106 সমান হচ্ছে যে 1/10, অর্থাৎ 0.1 মোল। আচ্ছা দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের 4 গ্রামেও 0.1 মোল বেরিয়েছিল, কিন্তু এখানেও 0.1 মোল আছে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাই ঠিক, তাহলে এতেও যা অনুসংখ্যা থাকবে ওতেও তাই অনুসংখ্যা থাকবে। কিন্তু দেখো সোডিয়াম কার্বনেটের সংকেতে কটা সোডিয়ামের কথা বলা হয়েছে, Na2, তাহলে Na+ এর মোল সংখ্যা কত হয়ে যাচ্ছে, Na+ আয়নের মোল সংখ্যা হয়ে যাচ্ছে 0.1 × 2, কারণ একটা সোডিয়াম কার্বনেট ভাঙলে দুটো সোডিয়াম প্লাস পাচ্ছি, তার মানে এটা 0.2 হয়ে যাচ্ছে। ওকে, Na+ আয়নের মোল সংখ্যা 0.2 আয়নের বলেছি, ঠিক আছে। আচ্ছা এটা দেখো NaCl এর আণবিক ওজন হচ্ছে যে 58.5, তাহলে এখানে দিয়েছে 58.5 মানে 1 মোল, 1 মোল মানে Na সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক, এখানে বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক মানে অনেক বেশি মোল আছে, তাহলে সোডিয়াম আয়ন যেহেতু একটা করে আছে, তার মানে তোমার সোডিয়াম আয়নের সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23, কিন্তু আমার তো লাগবে 0.1 মোল সংখ্যক, 0.1 মোল এনে হয়েছে যেটুকু সোডিয়াম আছে তত সংখ্যক, তাহলে এ মিলছে না, বিও মিলছে না। সি দেখো, সি এরটা করি, সি এর কি মোল সংখ্যা সমান মোলারিটি ইন্টু ভলিউম, m ইন্টু ভি, ভলিউম কত 0.1, তাহলে 0.05 মোল হচ্ছে। খুব ভালো করে দেখো সোডিয়াম সালফেটে কটা সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম Na+ আয়নের যদি মোল সংখ্যা বার করি 0.05 × 2 হবে, কারণ একটা সোডিয়াম কার্বনেটে দুটো আছে, অর্থাৎ 0.1 মোল, তাহলে এখানেও 0.1 মোল বেরিয়েছিল, আর Na হচ্ছে 4 গ্রামে 0.1 মোল, তাহলে Na+ আয়নের সংখ্যা বললে একে Na দিয়ে গুণ করে দিতে হবে, Naটা কি অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, ব্যাস, তাহলে এইটাতেই ম্যাচ করে গেল, আমি আর পরেরটা দেখছি না। তোমরা 1 গ্রাম আণবিক বলেছে মানে 1 মোলের কথাই বলেছে, অর্থাৎ 1 মোলে অনেক Na সংখ্যক অণু আছে, আর এখানে হচ্ছে তার 10 গুণ কম আছে। দেখো 0.1 মানে 1/10, তো 1/10 Na কে 1/10 দিয়ে ভাগ করলে দেখবে ওইটাই আসে, তাহলে অপশন সিটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে, অপশন সিটা সঠিক। চলো 13 কোশ্চেনটা দেখি। H2S এ 5.88% হাইড্রোজেন, H2O তে 11.1% হাইড্রোজেন এবং SO2 তে 50% সালফার আছে। এই তথ্যগুলি দ্বারা নিম্নের কোন সূত্রটি ব্যাখ্যা করা যায়। আমার এত কিছু দেখার দরকার নেই, আমরা দেখো H2S H2O কমন কি আছে, এখানে হাইড্রোজেন, এখানে সালফার, এইখানে হাইড্রোজেন, এখানে সালফার। দেখো হাইড্রোজেনের 1 গ্রামেতে যুক্ত সালফারের পরিমাণ কত, 16 গ্রাম। কেন, হাইড্রোজেন দুটো আছে, দুটোর জন্য যদি 32 থাকে তাহলে একটার জন্য থাকবে 16, আর এখানে একটা হাইড্রোজেনের জন্য অক্সিজেনের পরিমাণ কত হচ্ছে, 8 গ্রাম। তাহলে এই সালফার আর অক্সিজেন যদি আমরা অনুপাত করি তাহলে তাদের অনুপাত হচ্ছে যে 16:8, অর্থাৎ 2:1, ঠিক আছে। এখন SO2 তে দেখো
সালফার আছে 32 গ্রাম, অক্সিজেন আছে 32 গ্রাম, অর্থাৎ তাদের অনুপাত করলে 1:1 বেরোয়। এবার মিথানুপাত সূত্র কি বলছে, যখন দুটি ভিন্ন ভিন্ন পরমাণু সালফার এবং অক্সিজেন একটি নির্দিষ্ট পরমাণু হাইড্রোজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন ওই প্রথম দুটো ভিন্ন পরমাণু যদি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ গঠনে সক্ষম হয়, তাহলে তাদের ভরের যে অনুপাত বেরোবে সেটা প্রথম দুটো যৌগে যে মানে দুটো ভিন্ন যৌগের যে মানে অনুপাত বেরিয়েছিল তাদের হয় সরল গুণিতক বা যে কোনো একটির সরল গুণিতক, ঠিক আছে, এইটা হবে। অর্থাৎ তাহলে সেই সূত্রটাকে আমরা বলবো মিথানুপাত সূত্র। এখানে দেখো একের সঙ্গে পুরো অক্সিজেনটা মিলে যাচ্ছে, আবার দুইয়ের সঙ্গে যদি করি এটাকে 2 দিয়ে গুণ করলে উপগুণিতক, ঠিক আছে, 1 × 2 এটা একটা গুণিতক আকারে আছে, তাহলে এরা কিন্তু মিথানুপাত সূত্র ফলো করছে। আর সব থেকে চেনার উপায়, যখন তিনটে আলাদা আলাদা মৌলের কথা বলবে, তারা দুটো আলাদা মৌল আর একটা অন্য মৌলের সঙ্গে একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তখন আমরা চোখ বুঝে মিথানুপাত সূত্রতে দাগ দেব। তাহলে দেখো অপশন ডিটা সঠিক। 14 দেখো এ বি ও সি তিনটি মৌল 1 গ্রাম এ এর সঙ্গে 1.3 গ্রাম বি বিক্রিয়া করে, 1 গ্রাম বি এর সঙ্গে 1.25 গ্রাম সি বিক্রিয়া করে এবং 1 গ্রাম সি এর সঙ্গে 6 গ্রাম এ বিক্রিয়া করে। এই তথ্যগুলি কোন সূত্রকে সমর্থন করে? আমি তোমাদেরকে বলে দিয়েছি, দেখো এই ডাটাটা তুমি খালি অ্যানালিসিস করে দাও। কটা মৌল আছে? তিনটে আলাদা আলাদা মৌল। গুণানুপাত হতে গেলে কি হতে হয়? গুণানুপাত হতে গেলে দুটো আলাদা আলাদা মৌল ভিন্ন অনুপাতে যুক্ত হয়। আর যখনই তোমার তিনটে হয়ে যাবে, তাহলে আমি এ বি আবার বি আর সি, তাহলে দেখো পরে আবার দেখবে নিশ্চয়ই এ আর সি যুক্ত হয়েছে। যদি এই এতে থাকে, এ আর বি মিলে একটা যৌগ তৈরি করেছিল, বি আর সি মিলে অপর একটি যৌগ তৈরি করেছিল, যেখানে বিটা হচ্ছে যে ফিক্সড, তাহলে এই এ আর সি যদি একে অপরের সঙ্গে যুক্ত হতে সক্ষম হয়, অর্থাৎ H2C গঠন করে, তাহলেই সেটা মিথানুপাত সূত্রের মধ্যে পড়বে। দেখো আমার এত কিছু দেখার দরকার নেই, তুমি অঙ্ক ক্যালকুলেশন করলেও আসবে, নাহলে এখানে দেখে নিলেই হবে। দেখো এ এর সঙ্গে বি যোগ হয়েছে, আবার বি এর সঙ্গে সি যোগ হয়েছে, তাহলে বি দুটো ক্ষেত্রেই কমন, তাহলে আলাদাকে এ আর সি, এই এ আর সি যদি একে অপরের সঙ্গে যুক্ত হয় দিয়ে যৌগ গঠন করে, তাহলে তারা মিথানুপাত সূত্র ফলো করছে। ব্যাস, আমি এইটুকুই দেখবো, তোমাদেরকেও বলেছি এই শর্টে দেখবে সব কোশ্চেনের অ্যান্সার চলে আসবে গুণানুপাত সূত্র থেকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো 15 নম্বরে দেখো N2O, NO এবং N2O3 যৌগগুলি কোন রাসায়নিক সংযোগের সূত্র মেনে চলে? আবারও সেই একই প্রশ্ন। দেখো এখানে তিনটে যৌগর ক্ষেত্রেই কমন দুটো যৌগ আছে, মানে সবার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা যৌগ ভিন্ন অনুপাতে যুক্ত হয়েছে। N2O তে নাইট্রোজেন আছে 28, অক্সিজেন আছে 16। NO তে নাইট্রোজেন আছে 14, অক্সিজেন আছে 16। N2O3 তে নাইট্রোজেন আছে 28, অক্সিজেন আছে 48। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি সিম্পল রেশিও করে নিই, 14 গ্রাম নাইট্রোজেনের জন্য 8 গ্রাম অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন, আবার 14 গ্রাম নাইট্রোজেনের জন্য 24 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে এদের যদি অনুপাত করি 8:16:24, অর্থাৎ 1:2:3, অর্থাৎ এটা একটা সরল অনুপাত। ওকে, সরল অনুপাত হয়ে গেল। সরল অনুপাত হলে তারা গুণানুপাতে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি।
0.5 মোল SO2 তে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা। একদম ইজি কোশ্চেন। আচ্ছা 0.5 মোলে SO2, একটা SO2 তে কটা আছে গো অক্সিজেন? দুটো অক্সিজেন। তাহলে 0.5 মোলে যদি অক্সিজেন খুঁজতে যাই, অক্সিজেন পরমাণুর সংখ্যা খুঁজতে চাই, তাহলে প্রত্যেকটা SO2 তে দুটো করে, তাহলে 0.5 মোলে 2 দিয়ে গুণ করলে তাহলে 1 মোল অক্সিজেন থাকবে। 1 মোল অক্সিজেনের সংখ্যা কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দ্যাট মিনস 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অক্সিজেন থাকবে। ওকে, দেখো 0.5 মোল SO2 তে, SO2 তে প্রত্যেকটা মধ্যে একটা সালফার দুটো অক্সিজেন আছে, তাহলে 0.5 মোলে অক্সিজেন আছে, তাহলে কত? 0.5 ইন্টু অক্সিজেন পরমাণুর মোল সংখ্যা যদি বার করি 0.5 ইন্টু 2, অর্থাৎ 1 মোলের জন্য, তাহলে মানে ইলেকট্রন থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক, অর্থাৎ অপশন সি। অপশন, আচ্ছা বি আর সি একই দেওয়া আছে, এটা মনে হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, বি বা সি যে কোনো একটা হবে। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 17 দেখো, একটি যৌগ এক্স এর 1 ভাগ ওয়াই মৌলের 2 ভাগের সঙ্গে বিক্রিয়া করে, আবার জেড মৌলের 6 ভাগ ওয়াই মৌলের 8 ভাগের সঙ্গে বিক্রিয়া করে। প্রদত্ত তথ্য থেকে এক্স ওয়াই এর ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য? দেখো এক্স ওয়াই আর জেড বলেছে, এক্স ওয়াই আর জেড তিনটে আলাদা আলাদা মৌল বলেছে। প্রথম ক্ষেত্রে কি বলছে? এক্স এর 1 ভাগের সঙ্গে ওয়াই এর 2 ভাগ, 1 সঙ্গে 2। দ্বিতীয় ক্ষেত্রে জেড মৌলের 6 ভাগের সঙ্গে ওয়াই মৌলের 8 ভাগ, ওয়াই মৌলের 8 ভাগ। তার মানে আমি বলতে পারি ওয়াই এর 2 ভাগের সঙ্গে জেড কত ভাগ মিশেছে? 8 বাই 6 গুণিত 2, দ্যাট মিনস 3, 8 এর 3 ভাগ মিশেছে। ওকে, 8 এর 3 ভাগ মিশেছে। ওয়াই 2 এর সঙ্গে এক্স 1 ভাগ, আবার ওয়াই 2 এর সঙ্গে জেড মিশেছে 8 এর 3 ভাগ। 6 ভাগের সঙ্গে যদি 8 ভাগ হয়, 1 ভাগের সঙ্গে 8 এর 6, 2 ভাগের সঙ্গে 8 এর 6 গুণিত 2 করলে 8 এর 3 বেরোচ্ছে। তাহলে এক্স ইজ টু ওয়াই করলে কত হচ্ছে গো? 1 ইজ টু এক্স ইজ টু জেড করলে কত হচ্ছে? 1 ইজ টু 8/3। তাহলে তোমার হয়ে যাচ্ছে 3 ইজ টু 8। ওকে, 3 ইজ টু 8, এইটা একটা সরল অনুপাত। এখন বলছে জেড মৌলের 8 ভাগের 6 ভাগের সঙ্গে ওয়াই মৌলের 8 ভাগের সঙ্গে বিক্রিয়া করে। জেড মৌলের 6 ভাগ, আচ্ছা এটা তো বলেছে। তাহলে প্রদত্ত তথ্য থেকে এক্স আর জেড এর ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য? দেখো এক্স আর জেড যেহেতু একটা সরল অনুপাতে যুক্ত হচ্ছে, ঠিক আছে, তাহলে তারা অবশ্যই কি হবে? মিথানুপাত সূত্রে পড়বে। আর আমি তোমাদেরকে বলেছি যখন 3টে মৌল নিয়ে কোশ্চেন আসবে তখন চোখ বুঝে মিথানুপাত বসাবে। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 18টা দেখো, ঘরের উষ্ণতায় 1 ফোঁটা জলের আয়তন এত ml, মধ্যে উপস্থিত জলের অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা বার করতে গেলে আমি কি করব? মোল সংখ্যাটাকে আগে বার করতে হবে। তার মানে 0.018 ml জলের মোল সংখ্যা বার করতে হবে। আচ্ছা আমরা জলের ঘনত্ব কি ধরে নিই? সাধারণ উষ্ণতায় জলের ঘনত্বকে 1 ধরে নিই। তাহলে ওই যে 0.0018 ml জলের ওজন কত হবে? ওজন সমান, দেখো 0.0018 ml জলের ওজন, তাহলে রো ইকুয়াল টু বা ডি ইকুয়াল টু এম বাই ভি হলে এম সমান ডি ইন্টু ভি, অর্থাৎ 1 ইন্টু 0.0018, অর্থাৎ 0.0018 গ্রাম। জলের একক হয়ে গেল জলের ওজন হয়ে গেল 0.0018 গ্রাম। তাহলে জলের আণবিক ওজন কত? 18 গ্রাম,
অতএব মোল সংখ্যা কত? 0 প্রদত্ত ওজন বাই 18। তাহলে দেখো কত বেরোচ্ছে, 1/, একের পিঠে 4টে শূন্য, 18 18 কেটে গেল, ঠিক আছে, অর্থাৎ 10⁻⁻4। ঠিক আছে, জলের অণুর সংখ্যা বেরোলো 10⁻⁻। তাহলে উপস্থিত জলের অণুর সংখ্যা, মোল সংখ্যা বেরিয়েছে। তাহলে H2O অণুর সংখ্যা সমান মোল সংখ্যা 10⁻⁻4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। অর্থাৎ আসছে, দেখো এটা কাটাকাটি করলে আসবে 6.022 ইন্টু 10⁻19। দেখো তো কোথাও আসছে নাকি 6.022 ইন্টু 10⁻19 বা 19, তাহলে এটাই আসবে। ভিডিওটাকে স্লো করে বা পজ করে তোমরা অঙ্কগুলো করে নেবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এইবার 19-এর অঙ্কটা দেখো, এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান হয় তবে 1 গ্রাম তুল্যাঙ্ক ভার অক্সিজেনে অক্সিজেন পরমাণু সংখ্যা কত হবে? কি বলেছে? অ্যাভোগাড্রো সংখ্যাটাকে বলে দিয়েছে এনে, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক ভার অক্সিজেনে অক্সিজেনের পরমাণুর সংখ্যা। আচ্ছা বলো 1 গ্রাম তুল্যাঙ্ক, অক্সিজেনের ভর, 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেনের ভর হচ্ছে যে 8, ঠিক আছে, বা 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেন সমান 8 গ্রাম, ঠিক আছে। এখন বলছে 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম এককে দিলাম, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা 16 গ্রাম অক্সিজেনের পারমাণবিক ওজন 16 হয়, তাহলে 16 গ্রাম অক্সিজেনে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান এনে, কারণ এখানে বলে দিয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 16 গ্রাম মানেই তো 1 মোল, তাহলে 1 মোল যদি অক্সিজেন পরমাণুর কথা বলছি, অক্সিজেন অণু নয়, অক্সিজেন পরমাণু যদি হয় তাহলে তাতে অণুর সংখ্যা এনে, তাহলে 8 গ্রামে কত হবে, Na বাই 16 ইন্টু 8, দ্যাট মিনস Na বাই 2, তাহলে Na বাই 2। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একবারে সোজা কোশ্চেন ছিল, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একটি রাসায়নিক বিক্রিয়া, অপশন এই কোশ্চেন নাম্বার 20, একটি রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করা হয় যে সূত্র অনুসারে, সেটি হলো কি? একদম সোজা কোশ্চেন। ধরলাম এ প্লাস বি যুক্ত হয়ে A2B3 তৈরি করেছে, আমি সাপোজ ধরে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এর ওজন যদি 10 হয় আর বি এর ওজন যদি 20 হয়, এখানে তাহলে দেখো কত হয়েছে, 20 গুণিত 2 40 প্লাস 60, সরি 10 গুণিত 2 20 প্লাস 20 গুণিত 3 60 সমান কত হচ্ছে, 80 গ্রাম, 80 হয়েছে, ঠিক আছে। এখন এই দিকে দেখো টোটাল কত, 30, আর এই দিকে 80, এটা কি কোনোভাবেই ভরের নিত্যতা সূত্র ফলো করেছে? না। যে বিক্রিয়া জাত ভরের নিত্যতা সূত্র কি বলেছে, ভরের সংরক্ষণ সূত্র কি বলছে, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়া জাত পদার্থের মোট ভর সর্বদাই সমান হবে। তাহলে দেখো আমি যদি এখন এখানে 2 গুণ করি আর এখানে যদি 3 গুণ করি, তাহলে দেখো কি আসছে, 2 গুণিত 10 সমান 20 আর 3 গুণিত 20 সমান 60, দুটো যোগ করলে হচ্ছে 80। অর্থাৎ এই যে ব্যালেন্সিংটা করলাম কি সূত্র প্রয়োগ করে, না ভরের সংরক্ষণ সূত্র বা ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
তাহলে অপশনটা দেখো, অপশন ডি কারেক্ট আনসার। 21 কি বলেছে, যত সংখ্যক পরমাণু 21 গ্রাম নাইট্রোজেনের মধ্যে উপস্থিত থাকে তত সংখ্যক পরমাণু কত গ্রাম অক্সিজেনের মধ্যে থাকবে। খুব ভালো কোশ্চেন। যত সংখ্যক পরমাণু 21 গ্রাম নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন বলতে N2, এর মধ্যে উপস্থিত থাকে তত গ্রাম পরমাণু কত গ্রাম অক্সিজেন গ্যাসের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো নাইট্রোজেনের আণবিক ওজন বা মলিকুলার ওয়েট কত, 28, অর্থাৎ 28 গ্রাম নাইট্রোজেন সমান 1 মোল। 1 গ্রাম নাইট্রোজেন সমান 1 28 মোল। তাহলে 21 গ্রাম নাইট্রোজেন সমান 1/28 ইন্টু 21, 7 দিয়ে কাটাকাটি করলে 3/4 মোল। ঠিক আছে, 3/4 মোল। আচ্ছা ঠিক আছে, এইবার অক্সিজেনের ক্ষেত্রে দেখি, এবার অপশন গুলো দেখি। তাহলে 3/4 এখানে যা বেরোবে, তাহলে 3/4 মোল যদি বেরোয়, একটা নাইট্রোজেনে কত সংখ্যক অণু আছে, 2টো। তাহলে মোট নাইট্রোজেন অণুর সংখ্যা কত বেরোবে, নাইট্রোজেন এন পরমাণুর সংখ্যা কত বেরোবে, পরমাণুর সংখ্যা সমান, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমান 3/4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 2, কারণ কি নাইট্রোজেন অণুতে 2টো নাইট্রোজেন পরমাণু থাকে। এবার এখন দেখে নি এইগুলোতে কি খবর। তার মানে আমার যার মোল সংখ্যা, অক্সিজেন আর নাইট্রোজেন বোথ দুজনেই ডাইঅ্যাটমিক মলিকুল, তাহলে যার ক্ষেত্রে 3/4 মোল বেরোবে এই 4টে অপশন থেকে, তাহলে সেখানেই মোল সংখ্যা সমান হয়ে যাবে, কারণ দুজনেরই অণুর সংখ্যা হচ্ছে যে মানে দুজনেই হচ্ছে ডাইঅ্যাটমিক, অক্সিজেন O2 আর এটাও N2 হিসাবে তৈরি হয়। আচ্ছা, অক্সিজেনের 32 গ্রাম সমান 32 বাই অক্সিজেন 32, দ্যাট মিনস 1 মোল। আমার লাগবে 3/4 মোল। আচ্ছা, 48 গ্রাম সমান 48/32 করলে কত হচ্ছে, 1.48/32, 3/2 মোল। আমার লাগবে 3/4 মোল, এখানে হচ্ছে 3/2 মোল। আচ্ছা দেখো 24/32 করি, কত হচ্ছে গো, দেখো 3/4 মোল, 8×4 = 32 আর 3/4, দেখো 3/4 মোল কিন্তু আসছে। এটা যদি করি 16/32 সমান 1/2 মোল, তাহলে দেখো এখানে 3/4 আসছে, মানে অপশন ঠিক, অপশন সিটা হচ্ছে ঠিক। কারণ 3/4 মোলে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা যেমন Na*2 করেছিলাম, অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে Na*2 করব। ওকে, চলো অপশন সিটা হচ্ছে যে সঠিক অ্যান্সার, অপশন সি। 22 দেখো, H2 + Cl2 থেকে 2HCl প্রদত্ত বিক্রিয়াতে H2Cl2 এবং HCl এর আয়তনের অনুপাত এত হলে এটি কোন সূত্রের সমর্থক, কোন সূত্রের সমর্থক, এইটা হচ্ছে যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের সমর্থক। কি বলেছিল গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বলেছে যদি দুটি এ আর বি, দেখো গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বলেছে এ আর বি যুক্ত হয়ে যদি প্রোডাক্ট তৈরি হয় এবং এ আর বি অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলি যদি একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, মানে সর্বদাই বিক্রিয়ক পদার্থগুলি একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়েই যৌগ গঠন করবে, আর প্রোডাক্টও যদি গ্যাসীয় হয়, সব যদি গ্যাসীয় হয়, তাহলে প্রোডাক্টেরও যদি আমরা আয়তনের অনুপাত করি বা তোমার হচ্ছে যে টোটাল আয়তনেরই যদি বলি অনুপাত করি, তাহলে সেটাও যেন একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতক বা একটা সরল অনুপাত হবে। ঠিক আছে, যেমন আমি উদাহরণ হিসেবে বলি, উদাহরণ দিয়ে বললে সব দিকে ভালো হবে। N2 + 3H2 থেকে
2NH3। দেখো সবাই গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। তাহলে এখানে দেখো যদি বিক্রিয়কের মধ্যে আমি অনুপাত করি তাহলে এটা হচ্ছে 1:3 বিক্রিয়কের মধ্যে, মানে 1:3 অনুপাতে হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিশ্রণ হয়েছে। আবার যদি প্রোডাক্টটাও নিই তাহলে হয়ে যাবে 1:3:2। এটা একটা সরল অনুপাত, অর্থাৎ এটা গেলুসাকের সূত্র মেনে চলছে। কারণ দেখো এখানে হাইড্রোজেন 1, ক্লোরিন 1 আর এটা হচ্ছে 2, দুজনে কি এই যে সব নিয়ে কি হচ্ছে একটা সরল অনুপাত হয়েছে, অর্থাৎ গেলুসাকের সূত্র মেনে চলছে। ঠিক আছে, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো পরে বলছি এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম, তাহলে গ্যাসটির 1 মোলের ভর কত হবে? এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম হলে গ্যাসটির 1 মোলের ভর কত হবে? আচ্ছা 1 মোলের আয়তন দেখো তো, 1 মোলের আয়তন কত? 22.4 লিটার, হ্যাঁ কিনা? ঠিক আছে, 1 মোলের আয়তন 22.4 লিটার। আচ্ছা আয়তন যদি পেয়ে যাই তাহলে ডি ইকুয়াল টু এম বাই ভি হয়তো। ঠিক আছে, তাহলে ভর দরকার, অতএব এম সমান ভি ইন্টু ডি। তাহলে ভি কত বলেছে? 22.4 লিটার, যেহেতু 1 মোল বলেছে। আচ্ছা ডি কত হবে? 1.78। তাহলে তাই যদি হয় দুটোকে গুণ করো, গুণ করলে কি আসবে? দেখো গুণ করলে আসছে 39.8 বা 9 এর কাছাকাছি। ঠিক আছে, তোমরা একটু গুণটা করে নেবে পাশে, দেখবে 39.9 আসবে, তার মানে 39.9 গ্রাম। একদম সোজা, খালি গুণটা পাশে করে নিতে হবে খাতাতে। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24, হিমোগ্লোবিনের ওজন ভিত্তিক 0.33% আয়রন বর্তমান, হিমোগ্লোবিনের আপেক্ষিক ভর যদি এত হয় তাহলে 1 অণু হিমোগ্লোবিনে কত উপস্থিত আয়রন পরমাণুর সংখ্যা? ঠিক আছে, আপেক্ষিক ভর বলেছে বা আপেক্ষিক গুরুত্ব বলেছে এত। ঠিক আছে, তাহলে খুব ভালো কোশ্চেন। আপেক্ষিক গুরুত্ব যা সেটা পারমাণবিক ভর একই জিনিস, তার মানে হিমোগ্লোবিনকে আমি HB দ্বারা লিখছি, এর আপেক্ষিক ভর 67,200, আর তাতে আয়রন আছে কত? 0.335 বাই 100। ঠিক আছে, 0.335 বাই 100, মানে এই পরিমাণ হচ্ছে যে আয়রন আছে। কারণ কি আছে, এত পার্সেন্ট, তো তাহলে পার্সেন্টেজে যদি বার করি তাহলে এইটা হয়ে গেল এটা, তাহলে 672 ইন্টু 0.335 ডিভাইডেড 100 তো কেটে দিয়েছি, তাহলে এটাকে যদি করি তাহলে আবার আমি যদি দশমিক তুলে দিই তাহলে 1000 আনতে পারি নিচে। তাহলে গুণ করে দেখো, এইটা একটু বড় গুণ হবে কিন্তু করতে হবে আমাদেরকে। তাহলে 672 ইন্টু 22,176 ডিভাইডেড বাই 1000, তো ডিভাইডেড বাই 1000 করলে, ও সরি, এই গুণটা হবে 225,120 ডিভাইডেড বাই 1000 করলে আসবে 225.12। এইবার দেখো একটা আয়রনের ভর কত? মোটামুটি 56। তাহলে এই যে আয়রন কত পরিমাণ আছে, তাহলে আয়রনের সংখ্যা, পরমাণুর সংখ্যা যদি বার করি তাহলে আয়রন আছে এত, Fe এর সংখ্যা দেখো 225 বাই 56 দিয়ে ভাগ করলে দেখবে প্রায় সংখ্যাটা 4 আসবে। ঠিক আছে,
তাহলে অপশন ডি তোমরা একটু করে নেবে। 56 দিয়ে ভাগ করলে 6 4 24 মানে 224, এটা 56.5 টাইপের হয় তো, ঠিক আছে, মানে আয়রনের হচ্ছে 56 পুরো এক্সাক্ট 56 হয় না, তাহলে করলে আলটিমেট 4 আসবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখে নাও, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 25, আজকের শেষ কোশ্চেন। একটি গ্যাসীয় মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের অনুপাত 1:4, এদের অণুর সংখ্যার অনুপাত কত হবে? আচ্ছা দেখো তো ভালো করে কথা, একটি গ্যাসীয় মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের অণুর অনুপাত। আমি ধরে নিচ্ছি অক্সিজেন আছে 1 গ্রাম, নাইট্রোজেন আছে 4 গ্রাম, তাহলে অক্সিজেনের অণুর সংখ্যা 1/16, অণু বলেছে 1/32, আর নাইট্রোজেনের অণুর সংখ্যা 4/28। অতএব নাইট্রোজেনের, অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত করলে 1/32/1/28, সরি 4/28, এবার গুণ করো 1/32 গুণিত 28/4, 4 7 28, অতএব 7/32 মানে 7:32। দেখো 7:32, আমি কি বার করেছি? অক্সিজেনের মোল বার করেছি, নাইট্রোজেনের মোল বার করেছি, আর মোল সংখ্যার অনুপাত যা অণু সংখ্যার অনুপাত তাই, কারণ কি এখানে শুধু গুণ হবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, আর এখানেও যদি গুণ হয় অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যখন অনুপাত করব এনএ আর এনএ, তাহলে কেটে যাবে, তো সেই জন্য আর আমি করিনি, ঠিক আছে। তাহলে এদের হচ্ছে অণুর সংখ্যা হবে 7:32। ওকে, চলো, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশন এটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদেরকে বলছি কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যেখানে যা অসুবিধা হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ইউটিউবের এতে দেওয়া আছে, ঠিক আছে, ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে আমাকে মানে নক করতে পারো যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, চলো আজকের মতো তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।